নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দীঘায় জগন্নাথ মন্দিরেও পুরীর মতন ধ্বজা তোলার ব্যবস্থা। রথযাত্রা হবে এই মন্দির থেকে। রথের দিন মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির পরিদর্শনের পর জানালেন মুখ্যমন্ত্রী। আগামী বছর 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথের মন্দির। বুধবার দীঘা পরিদর্শনের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন 3 মাসের মধ্যেই মন্দিরের কাজ সম্পন্ন হবে। নিমকাঠের জগন্নাথের মূর্তি তৈরি হচ্ছে। মন্দির উদ্বোধনের 48 ঘন্টা পর শুরু হবে পুজো। এবার থেকে দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। এবং এবার যে সোজা রথ হবে, প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব এবং রাধারমণ বাবুও চলে আসবেন। প্রায় 20 একর জমিতে তৈরি হচ্ছে মন্দির। জগন্নাথ দেবের কাঠ ও পাথরের 2 মূর্তি থাকবে। মন্দিরের আশেপাশে সনাতন ধর্মের লোকজন ব্যবসা করবেন। দীঘার জগন্নাথ মন্দিরেও পুরীর মতো ধ্বজা তোলার ব্যবস্থা। মন্দিরের মূল দরজায় থাকবে চৈতন্য দেবের মূর্তি। প্রবেশদ্বারের নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। পুরীতে খাজা, দীঘায় মিলবে বাংলার গজা, গুজিয়া, প্যারা। মাসির বাড়িতে তৈরি হবে একটি ঘাট। প্রথম 6 মাস ভোগ রক্ষণাবেক্ষণ সহ দীঘার জগন্নাথ মন্দিরের যাবতীয় খরচের ভার বহন করবে রাজ্য সরকার। মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আরেক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। তাছাড়াও মেন গেট চৈতন্যদ্বার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে, সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম। এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামে, ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। জগন্নাথ দেবের জন্য সোনার 5 লক্ষ টাকার ঝাড়ু দেবেন মুখ্যমন্ত্রী। মন্দিরের উদ্বোধনের দিন কিছু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হবে। মন্দির পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয় ট্রাস্ট। ট্রাস্টি বোর্ডে থাকবেন মুখ্য সচিব, জেলা শাসক, সনাতন ধর্মের সভাধিপতি, ইসকন কলকাতার সহ সভাপতি, পুরোহিতরা থাকছেন ট্রাস্টি বোর্ডে। নেতৃত্ব দেবেন মুখ্য সচিব। কলকাতা টিভি। 2025-এর ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীকে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেবের সঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নের কথা বলেছিলেন। এবার ঘাটালবাসীকে সুখবর সেচমন্ত্রী মানস ভূঁইয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বহুবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন, অনুরোধ করেছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আমাদের বিধায়কদের পাঠিয়েছেন দিল্লিতে। সেখানে যদিও বিজেপির কোনো বিধায়ক থাকছে না, তারা বিধানসভাতে অনেক কথা বলেন, কিন্তু কেন্দ্রের কাছে গিয়ে অর্থ আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। খুব দুর্ভাগ্যের। সেই প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখলেন দিল্লির কোনো সাহায্য আসছে না, তিনি তো নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেন না। তিনি বাংলার রক্ষক, বাংলার মানুষের রক্ষক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে। সেই নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি। সুবিধা বলতে চাষিদেরই সুবিধা হবে, জলের সুবিধা, এইসবই সুবিধা। মানুষের তো জলের সমস্যা। এই নদী যদি জোয়ারটা উঠে মানুষের প্রচুর লোকের সুবিধা হবে। আর বন্যার সময় বন্যার জল ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখন জল জাম হয়ে যাচ্ছে, ঘাসের জন্য পুরো জাম হয়ে যাচ্ছে, তখন আর জল দাঁড়াবে না। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে যোগদান করেছিলেন মানস ভূঁইয়া। বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের উত্তরে সেচমন্ত্রী মানস ভূঁইয়া কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। লোকসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র টাকা না দিলে রাজ্য নিজের অর্থ দিয়েই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। মানস জানান, এই প্রকল্পের জন্য
1238 কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন কাজে 341 কোটি 550 লক্ষ টাকা খরচ করেছে। নতুন বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর খবরে স্বাভাবিকভাবে খুশির হাওয়া। কলকাতা টিভি। ইন্ডিয়া জোটের মুখ হিসেবে জোরালো হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শরদ পাওয়ার, সঞ্জয় রাউতদের পর লালু প্রসাদের মুখেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। চাপ বাড়ছে রাহুল গান্ধী ও কংগ্রেসের। সংসদের শীতকালীন অধিবেশনে আদানি ইস্যুতে ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। এদিকে আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এবার আপ ও কংগ্রেসের সঙ্গে জোট করতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে জোটের নেতা হিসেবে উঠে আসছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী করার বিষয়ে সহযোগী দলগুলি তৃণমূল সুপ্রিমোকে সমর্থন জানিয়েছে। এনসিপি নেতা শরদ পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ক্ষমতাকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছেন। Mamata Didi is an absolute integral part of the India Alliance. She's one of the tall leaders of India. And in a vibrant democracy, there's a very big role and responsibility for the opposition. So clearly, if she wishes to take more responsibility, we'd be overjoyed. মঙ্গলবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্বে চেয়েছেন। नेतृत्व मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए। ठीक है, दे देना चाहिए, हम सहमत। लेकिन कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस के जताने শিবসেনা নেতা সঞ্জয় রাউত মমতার নেতৃত্বকে সমর্থন জানিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মূল অংশীদার হিসেবে দেখতে চাই আমরা। ইন্ডিয়া জোটে রাহুল ক্ষোভ। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে একাধিক সমস্যা প্রকাশ্যে আসছে। লোকসভা নির্বাচনে কংগ্রেস নিজের অবস্থান কিছুটা শক্তিশালী করেছিল, তবু হরিয়ানা ও মহারাষ্ট্র নির্বাচনে প্রশ্নের মুখে রাহুল গান্ধীর ভূমিকা, যার ফলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে আগেই বলেছিলেন, যদি আমাকে সুযোগ দেওয়া হয় তবে আমি নিশ্চিতভাবে এর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করব। আমি পশ্চিমবঙ্গের বাইরে যাব না, এখান থেকেই সব কাজ করতে পারি। লোকসভায় ইন্ডিয়া জোটের মোট সদস্য সংখ্যা যদি 230 হয়, তাহলে অখিলেশ, উদ্ধব, শরদ, মমতার কাছে রয়েছে তার মধ্যে 83 জন সাংসদ। ইন্ডিয়া জোটে এককভাবে কংগ্রেস সবচেয়ে বড় দল, তবে এই 4 দলেরও মিলিত সাংসদের সংখ্যা কংগ্রেসের থেকে খুব পিছিয়ে নেই। স্বভাবতই জোটের নেতৃত্বের হ্রাস এই পরিস্থিতিতে কংগ্রেসের জন্য ধরে রাখা যথেষ্ট চ্যালেঞ্জের। বিশেষত মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গী উদ্ধবের শিবসেনা এবং শরদের এনসিপি অভিযোগ করছে রাহুলের ভুলের জন্যই ভরাডুবি হয়েছে। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী। অযাচিত হস্তক্ষেপ বৃদ্ধার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট, শিয়ালদা কোর্ট, সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় লড়ছিলেন বৃন্দা গ্রোভার, আপনাদের জানিয়ে রাখি। এবং ইতিমধ্যেই তিনি সেই মামলা থেকে সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানো নিয়ে তার পক্ষ থেকে, তার দপ্তরের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে বাকিদের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। অভিযুক্তের জামিনের ধারাবাহিকভাবে বিরোধিতা করা হয়েছে, এমনটাই বলা হয়েছে বৃন্দা গ্রোভারের যে দপ্তরের পক্ষ থেকে, আপনাদের জানিয়ে রাখি। আরো বিস্তারিত জানবো, রিয়া মাঝি প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কি কারণে বৃন্দা গ্রোভার এই কেস থেকে সরে দাঁড়ালেন, তার দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে বিষয়? দেখো, যদিও যে স্টেটমেন্ট তার দপ্তর থেকে দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয় যে কি কারণে তিনি এই মামলা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, তবে তিনি যেটা বলেছেন যে কিছু হস্তক্ষেপ বা তার বিবৃতি যেমন উল্লেখ রয়েছে যে কিছু হস্তক্ষেপ এবং কিছু নির্দিষ্ট কারণে এবং এই পরিস্থিতির জন্য তিনি বাধ্য হয়েছেন এই মামলা থেকে সরে দাঁড়াতে, এই বিষয়টা কিন্তু উল্লেখ রয়েছে সেখানে। এবং তিনি নিজে থেকে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এবং এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। কারণ এবং তোমাকে জানিয়ে রাখবো যে শুধু হাইকোর্ট বা
এই ট্রায়াল কোর্ট নয়, সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু তিনি নিজেকে মানে এই পুরোপুরি বলতে গেলে যে আরজি করের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের যে মামলা, সেই মামলা থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এবং তার যে দপ্তর, তার দপ্তরের তার যারা জুনিয়র, তারাও আর এই মামলার সঙ্গে যুক্ত থাকবেন না বলে এমনটাই কিন্তু বিবৃতিতে জানিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে আরজি কর মামলায় তিনি লড়ছিলেন এবং সেখানে এখনো পর্যন্ত প্রায় 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে 2-3 মধ্যে আরো বাকি সাক্ষ্য গ্রহণও করা হবে, সেটাও সম্পন্ন করা হবে এবং অভিযুক্তদের যে লাগাতার জামিন করে গিয়েছে ধারাবাহিকভাবে সেই বিষয়টাও তিনি মেনশন করেছে। এবং তিনি পেশাগতভাবে তিনি যে একদম প্রফেশনালি এই পুরো কাজটা করেছেন সেটাও তিনি মেনশন করেছেন। এবং এই সমস্ত প্রক্রিয়ার পরে তিনি কেন সরে দাঁড়ালেন এইটা নিয়ে কিন্তু রীতিমতো জলঘোলা হতে থাকছে। কারণ যেটা দেখা গিয়েছে যে ট্রায়াল কোর্টে 4 নভেম্বর থেকে কিন্তু সেই যে ট্রায়াল প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া সঞ্জয় রায় সেটা শুরু হয়েছে এবং একই সঙ্গে অভিজিৎ মণ্ডল এবং যে সন্দীপ ঘোষ, তাদেরও খুব দ্রুত সিবিআই তাদের নামেও চার্জশিট দিতে চলেছে 90 দিনের মধ্যে বলে এমনটাও জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কিনা ফ্যামিলির হয়ে লড়ছিলেন বৃন্দা গ্রোভার, একজন সিনিয়র আইনজীবী, তিনি কেন সরে দাঁড়ালেন, এরকম একটি হাই প্রোফাইল কেস সেখান থেকে কেন তিনি সরে দাঁড়ালেন, এটা নিয়ে কিন্তু রীতিমতোই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে আইনজীবী মহলে এবং বিভিন্ন মহলে এই প্রশ্ন কিন্তু উঠতে আরম্ভ করেছে যে কেন। কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যেদিনকে এই মামলা সুপ্রিম কোর্টে ছিল, সেই সুপ্রিম কোর্টের যে মামলা ডিসেম্বরের সম্ভবত 5 তারিখে ছিল, সেখান থেকে মামলার শুনানি ফের এই হিয়ারিং দেওয়া হয়েছে, একদম মার্চে গিয়ে হিয়ারিং দেওয়া হয়েছে এতগুলো মাসের পর। এবং এই একটি হাই প্রোফাইল মামলা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রীতিমতোই জলঘোলা হতে থাকছিল। এবং তার মধ্যে এই বৃন্দা গ্রোভার, সিনিয়র আইনজীবী যিনি কিনা ফ্যামিলির হয়ে লড়ছিলেন, তিনি নিজেকে প্রত্যাহার করাটা কিন্তু আরো প্রশ্ন তুলে দিয়েছে আরজি কর রেপ অ্যান্ড মার্ডার কেসে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের পক্ষের যে আইনজীবী অর্থাৎ বৃন্দা গ্রোভার, তিনি এই মামলাটি লড়াই করছিলেন সুপ্রিম কোর্টে। গত সেপ্টেম্বর মাসে আরজি কর মামলার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লড়ার দায়িত্ব নিয়েছিলেন বৃন্দা গ্রোভার এবং তার পরবর্তীতেও আমরা দেখেছি তার দপ্তরের পক্ষ থেকেই এই মামলাটি সামলানো হয়েছে। তবে তিনি এবার ঘোষণা করলেন যে এই আরজি কর মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন। আপনাদের জানিয়ে রাখি, গত সেপ্টেম্বর মাসে আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষে লড়ার দায়িত্ব নিয়েছিলেন বৃন্দা গ্রোভার এবং যদিও তার আগে এই মামলা ওই পরিবারের পক্ষ থেকে লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরে তার জায়গায় বৃন্দাকে নিয়োগ করেছিলেন নির্যাতিতার পরিবার এবং এবার সেই মামলা থেকে, সেই দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার। ফিরে এলাম বিরতির পর। পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে জোড়াই রেল স্টেশনে অবরোধে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। প্রায় 5 ঘন্টা পর উঠল অবরোধ। দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা হবে, আশ্বাসেই উঠল অবরোধ। আবারও পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাত থেকে উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা বিঘ্নিত। গ্রেটার নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে অসম বাংলা সীমান্তের জোড়াই স্টেশনে শুরু হয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল রোকো আন্দোলন, যার জেরে বাতিল হয় বন্দে ভারত সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। জোড়াই স্টেশনে রেল লাইনে বসে অবরোধে সামিল হন গ্রেটার সমর্থকরা। মঙ্গলবার রাত থেকেই জমায়েত শুরু করেন কর্মী সমর্থকরা। হাতে ফেস্টুন, পোস্টার নিয়ে স্লোগান তোলেন তারা।
রেলের উচ্চপদস্থ আধিকারিকের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতা বংশীবদন বর্মন জানান, রেলের উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে কথা দিয়েছে তাদের এই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করা হবে। আর সেই আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন। রেল দপ্তর যে দায়িত্ব নিল আমরা খুশি, এবং রেলের যে বড় আধিকারিক আছে ইমরা দায়িত্ব নিল, আমার চিঠিগুলো রিসিভ করে আমার দাবিপত্র ইমরা অতি সত্ত্বর দিল্লি জানাইবে এবং সাথে সাথে আমরা কইলাম যে দাবি তো মিটমাট হবে, কিন্তু ইমিডিয়েট আমার সাথে একটা বৈঠকের ব্যবস্থা করা হোক স্বরাষ্ট্র দপ্তরের সাথে। সেই দায়িত্ব মানিয়ে নিল। আমরা সেই বৈঠকের সিডিটা আজকে রেডি করি এই জন্যে আমরা কালকে সিডি দেবো, আর সিডিটা পাঠিয়ে तुरंत বৈঠকের ব্যবস্থা করবে বলে আমরা আমার কথা দিল, তাতে আমরা খুশি आशावादी। बर्मन जी का जो भी डिमांड्स और राइट्स है वो हम लिखित रूप में लिया है और ऊपर लेवल तक हम पहुंचा देंगे और परस्यू करेंगे इसको जल्दी रिप्लाई देने के लिए, और जैसा रिप्लाई मिलेंगे तुरंत बर्मन जी को हम पहुंचा देंगे। অনেক দিন ধরে বংশীবদন বা কারো ভাগ্নে মদন তাদের নাম গুলো ভুলে যাচ্ছেন বা আলোচনা করছেন না, আলোচনার বাইরে চলে যাচ্ছেন। সেই নিজেদেরকে আলোচনার মধ্যে রাখবার জন্য এই ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয়। 8 বছর আগে এভাবেই আলাদা রাজ্যের দাবি তুলে নিউ কোচবিহার স্টেশনে রেল অবরোধ করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। 8 বছর পর ফিরল সেই একই ছবি। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। সিপিআইএম দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলের পতাকাও পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের দুধেবুধে এলাকায়। বার পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্মেলন মিটতেই দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। মঙ্গলবার রাতে সিপিএম এর দলীয় কার্যালয়ে হামলা, পতাকা পোড়ানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের দুধেবুধে এলাকায় হাতিগেড়িয়া এরিয়া কমিটির সম্মেলন শেষে হামলার ঘটনাটি ঘটে। দলীয় অফিস সম্মেলনের মঞ্চে হামলা চলে বলে অভিযোগ সিপিএম জেলা নেতৃত্বের। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গতকাল এখানে আমাদের সিপিআইএম হাতিগেড়িয়া এরিয়া কমিটির সম্মেলন ছিল। আমাদের জেলা এবং রাজ্যের নেতারা ছিলেন, তাপস সিনহা, গীতা হাসদাইরা ছিলেন। আমরা একটু মিছিল করেছি, জনগণের ভালো উপস্থিতি ছিল। দীর্ঘ সময় ধরে আমরা এখানে সম্মেলন করেছি। এখানে যারা তৃণমূলীরা তারা ক্ষুব্ধ আমাদের উপরে, কারণ এখানে আমরা পঞ্চায়েতে জিতি, হাতিগেড়িয়াতেও পঞ্চায়েতে জিতি। তাই তারা একেবারে হিংস্র হয়ে রাতের বেলা আমাদের পার্টি অফিস ভেঙেছে, আমাদের ঝান্ডা নামিয়েছে, পুড়ে ফেলে দিয়েছে, আমাদের ঘরদুয়ার ভেঙেছে। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূল জেলা নেতৃত্বের অভিযোগ, সিপিএম এর দলীয় কোন্দলের জেরেই ওই হামলার ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কখনো সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর করতে যাবে না, কারণ এমনিতেই তারা দরমরা অবস্থায় আছে, তাদের কোথাও কোনো অস্তিত্ব নেই। তারা নিজেদের মধ্যে লড়াই লেগেছে। কালকে আমরা শুনেছিলাম এই দুধেবুধে বুথে তাদের একটা সম্মেলন নাকি ছিল, তো সেখানেই হয়তো নিজেদের মধ্যে একটা মন কষাকষি বলুন, নিজেদের মধ্যে রেসারেসি হয়ে গেছে, নিজেদের মধ্যে মারপিট করে হয়তো এই ভাঙচুরটা নিজেরাই করেছে। পঞ্চায়েতে জেতায় তৃণমূলের রোষে পড়েছে দল। অভিযোগ সিপিএম এর হাতিগেড়িয়া এরিয়া কমিটির। হিংসার কারণেই হামলা চালানো হয়েছে। পাল্টা অভিযোগ অস্বীকার করে সিপিএম এর দিকেই আঙুল তুলেছে তৃণমূল। সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট, কলকাতা টিভি। পঞ্চায়েতের মিটিংয়ে ধুন্ধুমার, প্রধান উপপ্রধানের মারামারি, গুরুতর আহত পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য। মারধরের অভিযোগ উপপ্রধান মঞ্জুর আলমের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ করেন মঞ্জুরও। পঞ্চায়েতের মিটিং ঘিরে ধুমধুমার, প্রধান উপপ্রধানের মারামারি। হাওড়ার বড়গাছিয়া 1 নম্বর পঞ্চায়েতে মিটিং চলাকালীন ধুমধুমার পরিস্থিতি। মিটিংয়ে পঞ্চায়েত প্রধান পূজা হাজরা ও তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উপপ্রধান মঞ্জুর আলমের। তার জেরেই কথা কাটাকাটি। পঞ্চায়েতের প্রধানকে মারধরের চেষ্টার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত পঞ্চায়েত সদস্য সফিকুল ইসলাম। 3 বার অনলাইন টেন্ডার করা হয়েছিল, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছিল না। তার বেসিতে আমরা ফের আমাদের মানে দুটো অলরেডি ফের কাজ ধরা হয়েছে। ফের ওনার কাজটাও মানে কথাবার্তা বলে কাজটা করার জন্য অনলাইন ফের টেন্ডার করার জন্য মিটিংটা ডাকা হয়েছে। উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, টেবিল চাপড়ে ফেলছে, এমনকি আমাকে গায়ে হাত তুলতে গেছিল। যখন আমার গায়ে হাতটা তুলতে গেছিল, শফিকুলদা আটকে ছিল, যিনি আমার শিল্পের সঞ্চালক আছে।
গায়ে হাত তোলার পর উনি হাতটা ধরেছেন বলে ওনাকে খুব মারধর করেছে। পঞ্চায়েত প্রধান ও তার ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য সফিকুল ইসলামের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উপপ্রধানের, পাশাপাশি পাল্টা মারধরের অভিযোগ উপপ্রধানের। প্রধান আর শিল্পের সঞ্চালক, তার নাম হচ্ছে শফিকুল, সে একটা নির্দল প্রার্থী, তোলাবাজি করছে 10,000, 20,000, 30,000 টাকা করে। তা যার জন্য আমি আজকে মিটিংয়ে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করতে আমাকে মারধর করে। যখন উঠেছি ও আমাকে এসে একদম, যে নির্দল প্রার্থী, আমার উপরে চড়া হয়ে মারধর করে। কোনো কাজ কেউ করতে এলে আদার্স যেসব বাড়ি যেসব করতে আসে, ওখান থেকেও পারমিশনেরও টাকা খুব ব্যাপকভাবে তোলাবাজি করছে। আমাদের দলের পুরো বদনাম করার চেষ্টা করছে। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের মারামারির ঘটনায় হাওড়ার জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। উপপ্রধানের অভিযোগ, তোলাবাজির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। জগৎবল্লভপুর থানার পাশাপাশি দলীয় নেতৃত্ব পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্তর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।